হ্যালো। হ্যালো স্যার, স্যার। হ্যাঁ, আদাব। ভালো আছো তোমরা? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, আমি তো ভালোই আছি। কি অবস্থা? কি হচ্ছে? স্যার অবস্থা তো মোটামুটি ভালোই স্যার। পরীক্ষা কি অবস্থা? কবে হবে না হবে? স্যার পরীক্ষা মনে হয় জানুয়ারির দিকে স্যার। জানুয়ারির দিকে? জি স্যার। সাপ্লিমেন্টারি ব্যাচের মনে হয় ডেট দিয়েছে। জি স্যার। সাপ্লিমেন্টারি হওয়ার পরে ডিপেন্ড করতেছে যে তোমাদের পরীক্ষা কি হবে কি হবে না হবে। আর এর মধ্যে করোনা ক্রাইসিস যে আবার শীতকালটা কেমন যায় সেটার উপর অনেকখানি ডিপেন্ড করতেছে। যাই হোক না কেন, মানে প্রিপারেশন গুলো নিয়ে রাখতে হবে, কারণ ওই হয়তো পরীক্ষা হলে শর্ট নোটিসেই হবে আর কি। হ্যাঁ, খুব বেশি সময় পাওয়া যাবে না। জি স্যার। সাপ্লিমেন্টারি যে শিডিউল দিয়েছে একদম টাইট শিডিউল, খুব দ্রুত পরীক্ষা আসে, দ্রুত দ্রুত রেজাল্ট। ঠিক আছে, কারণ কনসিডারিং অল দিস থিংস পরীক্ষা হবেই, কারণ ইন্টার্ন ক্রাইসিস দেখা দেবে পরে। মানে পরীক্ষা না হলে তো জয়েনিং এর সমস্যা। কনসিডারিং এভরি অ্যাসপেক্ট, পরিস্থিতি যাই থাকুক না কেন পরীক্ষাটা দ্রুততার সাথেই নেওয়া হবে, এরকমই একটা অভিমত সকলের। বুঝতে পেরেছো না? তো মানে স্টে আপ টু ডেট অল দ্য টাইম। আজকে কতজন জয়েন করেছো? স্যার 30 জন আরো জয়েন করবে স্যার। 30 জন করছে স্যার জয়েন। 30 জন। জি স্যার। আর বাদ বাকিরা মানে কিভাবে ইয়ে করে? স্যার যদি ক্লাস রেকর্ডিং থাকে স্যার, এটা আমরা গ্রুপে দিয়ে দিই, ওরা দেখে নেয় পরে আচ্ছা আবার। আচ্ছা 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 আচ্ছা, রেকর্ড থাকে না? জি স্যার, অনেক তো ডিরেক্ট নেট থাকে না, নেটের প্রবলেম হয়। হ্যাঁ। আজকে কি মানে তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ ঠিক মতো? আমি কিন্তু জি মানে স্যার, এটা শুনতে পাচ্ছি স্যার ঠিক মতন। শুনতে পাচ্ছ, মানে তোমাদের কথাগুলো ক্লিয়ার না আসলে, এটাই। সো ফার আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে যে তোমার ভেনাস সিম্বলিজম। ক্যান ইউ হিয়ার মি? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তোমরা একটু মাঝে মধ্যে জি স্যার হ্যাঁ স্যার করো, তাহলে আমি বুঝতে পারবো না যে তোমরা মানে whether you can hear me or you can understand me. Okay. ওকে স্যার। So Venus symbolism, what is that? It is very simple, তাই না? যে এটা it's a soft semi-solid coagulum that is developed within the Venus system. Venus system এর মধ্যে যদি একটা সফট কোয়াগুলাম তৈরি হয়, সেটাকেই venous thrombosis বলা হয়। And whenever this thrombus is lost and goes to the circulation, then it becomes an embolus. Am I clear? জি স্যার। So why this occurs? এটা যদি ভেনাস সিস্টেমে হয় তাহলে ভেনাস থ্রম্বোসিস, যদি আর্টেরিয়াল সিস্টেমে হয় তাহলে আর্টেরিয়াল এম্বোলিজম। Am I clear? জি স্যার। So এর কারণ কি? What is the etiology of this thromboembolism? So what is venous thromboembolism? It is a soft semi-solid coagulum within the venous system. দুই জায়গায় হতে পারে। You know that we have got the superficial and deep veins. If the thrombus is formed within the superficial vein, তাহলে এটাকে বলা হয় thrombophlebitis. Am I clear? জি স্যার। And if the
thrombus is formed within the deep vein, then it is called the DVT, deep vein thrombosis. তাহলে সুপারফিশিয়াল এবং ডিপ ভেনে থ্রোম্বাসটা দুটো ভিন্ন নামে পরিচিত। একটা হচ্ছে যে সুপারফিশিয়াল ভেনা, there is thrombophlebitis that occurs in the superficial vein, and the deep vein thrombosis that occurs in the deep vein. जी सर। Superficial vein, that is the thrombophlebitis, এটা তোমরা অনেক সময় রেকগনাইজ করেছো। ওয়ার্ডে যদি খুব মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে দেখবা যে whenever the patient having a cannula, IV cannula, or having an intravascular injection, তারা অনেক সময় কমপ্লেইন করে যে হাতটা ফুলে যায়, হাতে ব্যথা হয় along the vessel where the cannulation has been done. কথা বুঝে গিয়েছে না? এরকম কি খেয়াল করেছো কখনো ওয়ার্ডে? খেয়াল না করে থাকলে যখন রোগীর সংস্পর্শে আসবা তখন খেয়াল রাখবা যে পেশেন্ট বলে যে অপারেটিভ সাইডে পেইন নিয়ে তার সমস্যা নাই, সমস্যা বলে যে আমার এই হাত ব্যথা করতেছে, হাতটা ফুলে গিয়েছে, দ্যাট ইজ দ্য থ্রোম্বোফ্লেবাইটিস। এবং এই থ্রোম্বোফ্লেবাইটিস এই কারণে এই ক্যানুলেশন গুলো তোমার 72 আওয়ার্স এর বেশি রাখা হয় না। আফটার 72 আওয়ার্স, বিকজ the more you keep the cannulation, IV cannulation, অথবা maintain the channel for long standing, for a longer period, longer version of time, then the chance of thrombophlebitis is become more. That is why after 48 or 72 hours, the cannulation has been replaced and choose another vein to as a route to introduce IV fluids or blood or the medications. Am I clear? जी सर। So for the venous thrombosis is concerned, etiology, what is the etiology? Etiology যদি আমরা জানতে চাই তাহলে সেটা হচ্ছে যে abnormal vascular surface, abnormal vascular surface, এটা হচ্ছে এক। তার মানে কি, that is the endothelial injury যদি থাকে, endothelial injury যদি থাকে তাহলে তোমার থ্রম্বোসিস হতে পারে এক। দুই নম্বর হচ্ছে যে abnormal flow, abnormal blood flow, তার মানে that is stasis, সহজ কথায় stasis, যদি ব্লাড কোনো কারণে তার ফ্লোটাকে বাধাগ্রস্ত হয় তাহলে হতে পারে। আর হতে পারে the abnormal blood, abnormal blood শুক্রদিন। हेलो सर। হ্যাঁ, সরি ফর দ্য ইন্টারাপশন। তাহলে এটিওলজি কি বললাম তাহলে, যে এটা হতে পারে abnormal vascular surface, endothelial injury, stasis of blood, and the abnormal blood,
the thrombophilia. থ্রম্বোফিলিয়া তোমার অনেকগুলো কারণে হতে পারে, যে ব্লাডের একটা হাইপারকোয়াগুলেবল স্টেট, এটা হতে পারে কনজেনিটাল হতে পারে, এটা ইট কুড বি কনজেনিটাল। এখানে ডেফিসিয়েন্সি কিছু থাকে, যে ডেফিসিয়েন্সি অফ এন্টিথ্রোম্বিন সি, protein C or protein S, antiphospholipid antibody or glucose anticoagulant যদি প্রেজেন্স থাকে, ফ্যাক্টর 5 লিডেন ইন ডিফেক্ট যদি থাকে, এবং অ্যাক্টিভেটেড প্রোটিন সি যদি রেজিস্ট্যান্স যদি থাকে, ডিসফাইব্রিনোজেনেমিয়াস যদি হয়, অ্যাকোয়ার্ড হতে পারে। এইগুলোই হচ্ছে তোমার hypercoagulable state. There is the defects in the blood, or thrombophilic blood. The factors that are important, that is related to the development of deep vein thrombosis, সেটা দুটো ভাগে আমরা ভাগ করে নিই। একটা হচ্ছে পেশেন্ট ফ্যাক্টর, আর একটা হচ্ছে ডিজিজ অর সার্জিক্যাল ফ্যাক্টর। ডিপ ভেন থ্রম্বোসিস একটা জিনিস মনে রাখবা, যে ইট ইজ ওয়ান অফ দি dreaded condition that is often encountered in surgical practice. তো যার ফলে আমরা ডিভিটি নিয়ে specifically whenever the patients are at risk, it could be moderate risk, it could be high risk. সেই সম্বন্ধে আমি পরে আসছি। আমরা initially the factors predisposing for development of deep vein thrombosis, venous thrombosis এটা বলে রাখি, সেটা হচ্ছে patient related factor, এটা হচ্ছে age of the patient, ঠিক আছে? age of the obesity, age, obesity, varicose vein যদি থাকে, immobility, pregnancy, pupillium, high dose of oral contraceptive pill, that is the estrogen therapy, previous deep vein thrombosis or pulmonary embolism, and thrombophilia. These are the patient-related factors of a high risk group. There is the risk factors of venous thrombosis. There is the risk factors of venous thrombosis. Can you follow me? Yes, sir. Now the disease or the surgical procedure. কি কারণে? এটা হচ্ছে ট্রমা or সার্জারি, মানে কোন যদি সার্জারি করো অথবা যদি ট্রমা হয়, স্পেশালি the pelvic surgery or pelvic trauma, hip and lower limb. বুঝতে পারছো? pelvis, hip and lower limb, এখানে trauma or surgery. Now the abdominal surgery, and there is the cancer, patients having cancer or abdominal metastasis. These patients are developed of increased risk of, these are the patients of increased risk of venous thrombosis. Patient having a heart failure are at increased risk of development of venous thrombosis. Patient having a recent myocardial infarction, যদি একটা পেশেন্টের মায়োকার্ডিয়াল ইনফারকশনের ইতিহাস থাকে, within 6 months আমরা কোনো ধরনের সার্জিক্যাল প্রসিডিউরে যাই না, as because of the fear of development of venous thrombosis. Can you follow me? Yes, sir. Paralysis, infection, bowel disease, nephrotic syndrome, polycythemia. These are the other causes of other risk factors for the deep vein thrombosis. ঠিক আছে? বুঝা গেছে কি? Yes, sir. Pathology. What is the pathology or pathophysiology? টা কি? যে এই পেশেন্টের একটা deep vein thrombosis পেশেন্টের যে খুব সহজ abdominal blood vascular injury যদি থাকে,
অথবা হাইপারকোয়াগুলেবল স্টেট অফ দি ব্লাড যদি থাকে, অথবা স্ট্যাসিস যদি থাকে, যেটাই হোক না কেন, the platelets are settle down. Am I clear? Upon the platelets, the জি fibrils স্যার। and red cells are deposited and form a coagulum. And usually এটাই propagate করে। The mechanism is very simple. This is the pathology. That is the aggregation of platelet, deposition of fibrils and red cells. That's all. এখন ঘটনা হচ্ছে যে পেশেন্টের সিমটম কি, the presentation. ডিপ ভেন থ্রোম্বোসিসকে আমরা ভয় পাই দুটো কারণে। একটা হচ্ছে যে especially in surgical patients, the sudden death can ensue because of the development of deep vein thrombosis and subsequent pulmonary thromboembolism. That is the main danger of deep vein thrombosis. এই জন্যই এটাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়। আরেকটা হতে পারে যে মানে পোস্ট থ্রোম্বোটিক সিমটম কতগুলো ডেভেলপ করে। কথা বুঝতে পেরেছো? যে জি স্যার। ডিপ ভেন থ্রোম্বোসিস হলে এটা কখনোই অলমোস্ট কখনোই আর প্রিভিয়াস স্টেটে আসে না। তার যে ভাস্কুলার প্যাটার্ন is usually been changed. So the patient suffers longer period of time because of the post thrombotic symptoms, post thrombotic আমরা এটাকে বলে থাকি of venous thrombosis. So এটার প্রেজেন্টেশন কি হয়? ইউজুয়ালি একটা জিনিস মনে রাখবো যে venous deep vein thrombosis, superficial thrombophlebitis or thrombophlebitis could occur at any site. এটা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নাই, because these are readily subsided with treatment or management. Our concern is the deep vein thrombosis. Deep vein thrombosis usually occurs in the lower limb. Lower limb নিয়ে আমাদের concern. আপার লিম্বে ডিপ ভেন থ্রোম্বোসিস যে হয় না তা না, হয়, বাট এটা খুব একটা মানে সমস্যা করে না, ভেরি রিয়ার। যার ফলে এটা আমাদের খুব একটা কনসার্ন না। আওয়ার কনসার্ন ইজ দ্য ডিপ ভেন থ্রোম্বোসিস অফ দ্য লোয়ার লিম্ব। এই ধরনের পেশেন্ট গুলো তোমার দুইভাবে প্রেজেন্ট করতে পারে। একটা হচ্ছে যে ফিচার্স অফ দ্য ডিপ ভেন থ্রোম্বোসিস অফ দ্য লোয়ার লিম্ব, এটা একটা নিয়ে প্রেজেন্ট করতে পারে, or the patient could present with the features of pulmonary embolism. সরাসরি পালমোনারি কোনো এইদিকে কোনো ফিচার্স নাই, বাট তোমার কাছে এসছে the features of pulmonary embolism, সেগুলা কি আমি পরে বলছি। So if the patient having a is presented with you with a cuff muscle pain, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে the features and the investigations, the clinical examinations you will do to the patient is very much unreliable in case of deep vein thrombosis. Very much unreliable, বোঝা যায় না, বুঝতে পেরেছো? তো এই জন্যই আমাদের সমস্যা। So usually the deep vein thrombosis occurs in a unilateral, সাধারণত এক পায়ে হয়, দু পায়ে যে হয় না তা না। হ্যাঁ পঙ্কজ, আচ্ছা ফখরুদ্দিন এক মিনিট।
Sign, human sign. It is a forceful dorsiflexion. যদি তুমি করো সে পায়ে forceful dorsiflexion, there will be resistance, not pain. There will be resistance তোমাকে দিবে। হ্যাঁ, ওই forceful dorsiflexion করা যায় না। ঠিক আছে? So it is also a unreliable features. The diagnosis usually radiological diagnosis. A radiological investigations. That is the duplex ultrasound or color Doppler study. এটা করতে পারো। The compressive ultrasound অনেক সময় করা হয়, এটা খুব একটা fruitful না। The duplex ultrasound is key to diagnose the case of deep vein thrombosis. এটা একটা। আরেকটা হচ্ছে যে তোমার ভেনোগ্রাফি, অ্যাসেন্ডিং ভেনোগ্রাফি করা যেতে পারে। অ্যাসেন্ডিং ভেনোগ্রাফি to diagnose the pulmonary thromboembolism, একটা তুমি চেস্ট সিটি এনজিওগ্রাফি করতে পারো। ডাইরেক্ট ভেনাস এনজিওগ্রাফি রোল খুব কম, এটা ইউজুয়ালি করা হয়। সো these are the diagnostic tool. কি তুমি ডুপ্লেক্স ultrasound, ascending venography, and CT angiography, chest CT angiography, এই জিনিসগুলা করে ডায়াগনোসিসে আসতে পারো। Am I clear? জি স্যার। Now the profile. দুটো মিন্স আছে, একটা মেকানিক্যাল মিন্স, একটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল মিন্স। মেকানিক্যাল মিন্স এর মধ্যে আমরা ইলাস্টিক কম্প্রেশন এই দুটো দিয়ে থাকি। মিন্স এর মধ্যে তিনটা জিনিস, একটা হচ্ছে যে এক্সারসাইজ, ইলাস্টিক কম্প্রেশন স্টকিং and external pneumatic compression. এই জিনিসগুলো আমরা পেশেন্টকে অফার করব prior to go for surgery. The patients are at risk, যাদের রিস্ক আছে মডারেট or হাই রিস্ক পেশেন্ট, তাদেরকে আমরা এই ধরনের মেজার্স গুলো দেব। আর যেটা that is the pharmaceutical prophylaxis, যেটা সেটা ইউজুয়ালি fractionated heparin intravenous দেওয়া যেতে পারে, though it needs
it ফার্মাসিউটিক্যাল মিনস যেটা বলছিলাম, ফার্মাসিউটিক্যাল মিনস এর মধ্যে হচ্ছে যে আনফ্রাকশনাটেড হেপারিন, এইটার ডেঞ্জারটা হচ্ছে যে ব্লিডিং টেন্ডেন্সি বাড়িয়ে দেয় এন্ড ইট নিডস মনিটরিং। যেটা মোস্ট কমনলি ইউজ করা হয় সেটা হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন, সাবকিউটেনিয়াস লো মলিকুলার ওয়েট হেপারিন। এটা ওয়ান্স ডেইলি ডোজে এটা ইউজ করা হয়। হ্যাঁ, ইট ডাজন্ট নিড এনি মনিটরিং এবং চান্স অফ ব্লিডিং ইজ লেস। এবং after surgery patient is prescribed with oral anticoagulants, that is the warfarin use করা হয় for at least 3 months। ঠিক আছে, am I clear? জি কি কি বললাম যে প্রোফাইলাক্সিসটা কি কি? একটা হচ্ছে মেকানিক্যাল মিনস এর মধ্যে এক্সারসাইজ, elastic compression stocking and pneumatic external pneumatic compression. Pharmaceuticals means unfractionated heparin, low molecular weight heparin and warfarin। লেখার সময় এইভাবে লিখি, ঠিক আছে? জি স্যার। নাও তাহলে আমরা আরো কথা বলছি যে রিস্ক ফ্যাক্টরটা, তাহলে রিস্ক ফ্যাক্টর গুলো কি কি? আমরা বললাম যে মডারেট অথবা হাই রিস্ক পেশেন্টের জন্য আমরা তোমার এই ইয়েগুলো দিব, কি বলে প্রোফাইলাক্সিসে যাব। তাহলে সেই রিস্কগুলো, রিস্ক তিনটা রিস্কে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লো রিস্ক, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট, মিডিয়াম রিস্ক এন্ড হাই রিস্ক। লো রিস্ক, মডারেট রিস্ক আর হাই রিস্ক, এই থ্রি রিস্ক গ্রুপস। লো রিস্ক কোনটা? মাইনর সার্জারি less than 30 minutes time, any age, without having any risk factors। ঠিক আছে, এটা হচ্ছে লো রিস্ক গ্রুপ। তাহলে সার্জিক্যাল টাইম যদি আমাদের 30 মিনিটের নিচে হয়, পেশেন্ট যে কোনো বয়সেরই হোক না কেন, এবং তার যদি কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে, পেশেন্ট যদি ওবেস না হয়, পেশেন্ট যদি হাইপারকনজুবল না হয়, পেশেন্টের যদি ক্যান্সার না থাকে, অথবা মাইনর সার্জারি তো আমরা বলেই নিলাম, সেই ধরনের যদি কিছু না থাকে, এটা হচ্ছে লো রিস্ক গ্রুপ অফ ডেভেলপিং ডিপ ভেন থ্রম্বোসিস। মডারেট রিস্ক গ্রুপের মধ্যে কারা? যে মেজর সার্জারি, মোর দেন 30 মিনিটস টাইম, 30 মিনিটের বেশি তুমি সার্জারি করছো, একটা। দুই নম্বর হচ্ছে যে এজ, লেস দেন 40 ইয়ার্স অফ এজ উইথ নো রিস্ক ফ্যাক্টর। ঠিক আছে, এবং এর মাইনর ট্রমা অর মেডিকেল ইলনেস, এর ট্রমার পরিমাণটাও মাইনর এবং অল্প মেডিকেল ইলনেস থাকতে পারে। এবার ক্লিয়ার এটা। আর হাই রিস্ক গ্রুপের মধ্যে একটু ওভারল্যাপ হয়ে গেছে। মাইনর ট্রমার মেডিকেল ইলনেস, এটা হচ্ছে লো রিস্ক গ্রুপের মধ্যে। হাই রিস্ক গ্রুপের মধ্যে যেটা আছে, মডারেট রিস্ক গ্রুপের মধ্যে আছে যে মেজর সার্জারি more than 30 minutes, age less than 40 years with no any other risk factor or other risk factor। হ্যালো, জি স্যার। লো রিস্ক গ্রুপের মধ্যে দেখে নাও, লো রিস্ক গ্রুপের মধ্যে আছে
তোমার minor surgery less than 30 minutes, any age without any risk factor, অথবা major surgery more than 30 minutes, age less than 40 years, এবং no any other risk factors, and minor trauma or medical illness. এটা হচ্ছে তোমার low risk group. Moderate risk group এর মধ্যে হচ্ছে major surgery, age 40 years, more than 40 years, এবং তার other risk factor থাকবে। Medical illness থাকতে পারে, তার হার্ট এন্ড লাং ডিজিজ থাকতে পারে, ক্যান্সার থাকতে পারে, ইনফ্লেমেটরি বাউল সিনড্রোম থাকতে পারে, মেজর ট্রমা এন্ড বার্ন পেশেন্ট, and minor surgery, trauma, mental illness, and previous history of DVT and pulmonary thromboembolism. এগুলো যদি থাকে তাহলে এরা হচ্ছে তোমার মডারেট রিস্ক গ্রুপ। সো মডারেট রিস্ক গ্রুপের মধ্যে মেজর সার্জারি, এজ মোর দ্যান 40 years, having other risk factors, patient having the medical illness, heart and lung disease যদি তার থাকে, অথবা ইনফ্লেমেটরি বাউল ডিজিজ যদি থাকে, এবং মেজর ট্রমা এন্ড বার্নস এন্ড মাইনর সার্জারিতে হতে পারে যদি পেশেন্টের মেডিকেল ইলনেস থাকে, অথবা প্রিভিয়াস হিস্ট্রি অফ ডিপ ভেন থ্রম্বোসিস অথবা পালমোনারি এম্বোলিজম যদি তার প্রিভিয়াসলি থেকে থাকে, তবে তার মাইনর সার্জারি করলেও patient will be at risk. And high risk group এর মধ্যে হচ্ছে মেজর অর্থোপেডিক সার্জারি। মেজর অর্থোপেডিক সার্জারির মধ্যে পেলভিক সার্জারি, হিপ সার্জারি আর লোয়ার লিম্ব সার্জারি, অথবা একটা মেজর অ্যাম্পুটেশন, এটা যদি হয়। মেজর সার্জারি, সার্জারি অফ দি ক্যান্সার এন্ড মেটাস্টেটিক ডিজিজ, এটা যদি থাকে তাহলে তার major surgery, medical illness, previous history of deep vein thrombosis and pulmonary thromboembolism, and lower limb paralysis or history of stroke. It is that is the major, that is the high risk group of developing deep vein thrombosis. Is it clear? जी सर। Now the treatment deep vein thrombosis. There is the prophylaxis is better than the treatment, as because treatment outcome সময় সবকিছু ভালো কিছু নয়। ট্রিটমেন্ট যেটা করা হয় সেটা হচ্ছে যে ইউজুয়ালি এটা এন্ডোস্কোপিক্যালি করা হয়। There is a minimal invasive procedure. Deep vein thrombotic site তোমার plasminogen activator is injected for dislodging the clot. Am I clear? এটা হচ্ছে যে তোমার ইনভেসিভ ম্যানেজমেন্ট। আর নন ইনভেসিভ ম্যানেজমেন্টের মধ্যে তোমার লো মলিকুলার ওয়েট হেপারিন অথবা আনফ্র্যাকশনেটেড হেপারিন তোমার ইউজ করা হয়, এবং পরবর্তীকালে ওরাল ওয়ারফেয়ারিন is used. So pharmaceutical means ওই আগের মতই prophylaxis এর মতই use of low molecular weight heparin অথবা unfractionated heparin অথবা warfarin, and thromboembolectomy অথবা injection of plasminogen activator at the thrombotic site অথবা thromboembolectomy, embolismটাকে বের করে নিয়ে আসা হয়। So this is all about the deep vein thrombosis. তাহলে এটা ইউজুয়ালি শর্ট নোট আকারে আসে। শর্ট নোট আকারে আসলে তোমরা কি দেখবা যে একটা ডেফিনিশন অফ deep vein thrombosis, the formation of soft coagulum within the venous system, এটার etiology, pathology, the risk factors, clinical features, diagnostics, and treatment. Am I clear? This Yes, should be sir. included in a short note. Okay, sir. And this is all about the deep vein thrombosis. Very important, প্রায় আসে এবং প্রায় ধরা হয়। এটা বোথ তোমাদের পরীক্ষার জন্য
এবং মানে পরবর্তীকালে ম্যানেজমেন্ট মানে পেশেন্ট রিলেটেড পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে it will um, it will serve your purpose, I think. Am I clear? জি স্যার, জি স্যার। ওকে, আমরা নেক্সট ক্লাসটা আচ্ছা নেক্সট ক্লাসে আমরা কি করব? আমরা আমাদের ভেনাস ডিজিজ এই মানে ভেরিকোজ ভেইন এবং ডিপ ভেন থ্রোম্বোসিস এই দুটোই মেইন, ঠিক আছে? আমরা আর্টারিয়াল ডিজিজের পরে করব। আর্টারিয়াল ডিজিজেও আমাদের থ্রোম্বোএমবোলিজম আছে, অ্যাকুট লিভ ইসকেমিয়া আছে। এই দুটোর উপর বড়জোর একটু ডিজিজ। আলোচনা করব, ঠিক আছে? ওকে স্যার। ওকে। ওকে, বাই।